হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে আলোচনা করব সিটেট 2022 অর্থাৎ 28শে ডিসেম্বর যে পরীক্ষাটা হয়েছিল ইংলিশ পেডাগোজি অর্থাৎ পেপার 1। তো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আগামী যে তোমাদের যে 10ই ডিসেম্বর পরীক্ষা হতে চলেছে সেখানে কিন্তু ইংলিশ পেডাগোজিটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নগুলো তোমরা যদি একটু ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু অনেকটাই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে এবং তোমরা কিন্তু ইজিলি কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবে। দেখো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্নে বলা হয়েছে হুইচ অফ দিস ইজ বেসড অন দ্য প্রিমিস দ্যাট টিচার শুড বি সাইলেন্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যান্ড লার্নার্স শুড বি এনকারেজ টু প্রডিউস ল্যাঙ্গুয়েজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। মানে এখানে কি বলা হয়েছে, নিচের কোন মেথড, ভালো করে দেখো এখানে একটা মেথডের কথা বলা হয়েছে, নিচের কোন মেথডে শিক্ষক মহাশয় কথা কম বলবেন এবং শিক্ষার্থীরা বেশি কথা বলবে, এটাই হচ্ছে প্রশ্ন। আর একবার দেখে নাও তাহলে জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। কি বলছে, হুইচ অফ দিস ইজ বেসড অন দ্য প্রিমিসিস দ্যাট দ্য টিচার শুড বি সাইলেন্ট। একজন শিক্ষক কি থাকবেন, শিক্ষক সাইলেন্ট অবস্থায় থাকবেন অর্থাৎ শিক্ষক নীরব থাকবেন। অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব স্যার কম কথা বলবেন এবং লার্নার্স বা শিক্ষার্থীরা কি করবে, বেশি বেশি কথা বলবে বা শিক্ষার্থীদেরকে কথা বলতে বেশি উৎসাহিত করা হবে। কোন মেথডে বলছে কি, সাজেস্টোপিয়া, টোটাল ফিজিক্যাল রেসপন্স, দ্য সাইলেন্ট ওয়ে অ্যান্ড দ্য হোল ল্যাঙ্গুয়েজ। তাহলে তোমরা নাম শুনেই বুঝতে পারছো এটা হবে কি সাইলেন্ট ওয়ে। এই সঠিক আনসার হবে কি অপশান নাম্বার, এখানে অপশানগুলো একটু ভুল আছে, এখানে অপশান নাম্বার 4 দ্য সাইলেন্ট ওয়ে হবে আনসার। তাহলে সাইলেন্ট ওয়েটাকে, সাইলেন্ট ওয়ে হচ্ছে এমন একটা মেথড যেখানে শিক্ষক মহাশয় মানে যতটা সম্ভব কম কথা বলেন আর শিক্ষার্থীদেরকে বেশি বেশি কথা বলতে উৎসাহিত করা হয়, এটাকে বলছে কি সাইলেন্ট ওয়ে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো তো আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি তোমাদের। চলো নেক্সট দেখো। তারপর দেখো এখানে সংক্ষিপ্ত আকারে আমি কিছু ডেটা লিখে দিয়েছি, ডেটাটা একটু ভালো করে তোমরা মনে রাখবে, এগুলোও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী কী লিখেছি দেখো, বলছে দ্য সাইলেন্ট ওয়ে ইজ দ্য নেম অফ দ্য মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ডিভাইসড বাই ক্যালেভ গ্যাটেনো। ঠিক আছে, এই যে ভাষাবিদের নামটা তোমরা দেখতে পাচ্ছ ক্যালেভ গ্যাটেগনো, এই নামটা কিন্তু মাথায় রাখবে। কী নাম, ক্যালেভ গ্যাটেগনো। এই ক্যালেভ গ্যাটেগনো যিনি ভাষাবিদ ছিলেন তিনি কিন্তু এই সাইলেন্ট ওয়ে পদ্ধতির আবিষ্কর্তা, এটা কিন্তু প্রথম পয়েন্ট মাথায় রাখবে। ইট ইজ বেসড অন দ্য প্রেমিস দ্যাট দ্য টিচার শুড বি সাইলেন্ট। এখানে কি করা হয়েছে, শিক্ষক মহাশয় কী করবেন, সাইলেন্ট অবস্থায় থাকবেন বা কম কথা বলবেন যতটা সম্ভব, বুঝে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইন দ্য ক্লাসরুম, বাট দ্য লার্নার শুড বি এনকারেজ টু প্রডিউস অ্যাজ মাচ ল্যাঙ্গুয়েজ অ্যাজ পসিবল। আর শিক্ষার্থীদেরকে কি করা হবে, শিক্ষার্থীরা যতটা বেশি সম্ভব কথা বলতে পারে সেই দিকটাকে নজর দেবেন। তাহলে সাইলেন্ট ওয়ে হচ্ছে এমন একটা মেথড যে মেথডে শিক্ষক মহাশয় যতটা সম্ভব কম কথা বলবেন এবং শিক্ষার্থীদেরকে বেশি কথা বলতে উৎসাহিত করবে, এটা কি বলা হয় সাইলেন্ট ওয়ে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, হুইচ অ্যামং দিস আর প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন। তাহলে একটা শব্দ নির্বাচন করার ক্ষেত্রে বা একটা শব্দ তৈরি করার ক্ষেত্রে কোনটি প্রসেস, ঠিক আছে, ওয়ার্ড ফরমেশন বা আমরা কী কীভাবে ওয়ার্ড ফরমেশন করতে পারবো, আমরা কী কীভাবে ওয়ার্ড ফরমেশন করতে পারবো একটু দেখে নাও। অপশানগুলো দেখো, অপশান এ বলছে কয়েনেজ, অপশান বি বলছে বোরোয়িং, অপশান সি বলছে কম্পাউন্ডিং, অপশান ডি বলছে ব্লেন্ডিং। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হবে, এই প্রশ্নের আমাদের কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, এ বি সি ডি প্রত্যেকটি কারেক্ট। তাহলে কি জানলাম যে ওয়ার্ড ফরমেশনের কটি স্টেপ রয়েছে, 9টি স্টেপ রয়েছে। তোমাদেরকে একটু দেখে দিই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো ওয়ার্ড ফরমেশনের 9টি স্টেপ রয়েছে, কী কী দেখো, একটা হচ্ছে কি ডেরিভেশন, ব্যাক ফরমেশন, কনভার্সন, কম্পাউন্ডিং, ক্লিপিং, ব্লেন্ডিং, তারপর হচ্ছে কি অ্যাব্রিভিয়েশন, অ্যাক্রোনমি, বোরোয়িং এবং কনক্লুশন। এই 9টা পয়েন্ট একটু বারবার পড়বে তাহলে দেখবে মনে থেকে যাবে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি। এবার এইগুলো ডিটেলসে আমি অতটা লিখিনি কারণ এগুলো থেকে অতটা ডিটেলসে পরীক্ষা আসে না, জাস্ট আসে যে নিচের কোনটি ওয়ার্ড ফরমেশনের প্রসেস, এইগুলো পরীক্ষা আসে। এবার যদি আমি লিখতে যাই 9টা সম্পর্কে লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে ক্লাসটা, সেই জন্য আমি ততটা লিখিনি। তবু এখানে আমি একটা লিখে দিয়েছি, দেখো বাকিগুলো তোমরা চাইলে আমি নেক্সট ক্লাসে লিখে দেবো। দেখো কি বলছে, একটা যে ডেরিভেশন, এটা হচ্ছে মেন ওয়ার্ডের সঙ্গে প্রিফিক্স বা সাফিক্স যুক্ত করা হয়।
তখন তৈরি করা। যেমন দেখো অ্যাপিয়ার, অ্যাপিয়ারটা যে মেন অড, এর সঙ্গে কী করলাম ডিসঅ্যাপিয়ার, এটা একটা নতুন অর্ড তৈরি হয়ে গেল। ফ্রেন্ড, এই ফ্রেন্ড থেকে তৈরি করলাম কি ফ্রেন্ডশিপ, এটাও একটা নতুন অর্ড তৈরি হয়ে গেল। অর্থাৎ কোনো অর্ডের সঙ্গে সাফিক্স বা প্রিফিক্স যোগ করলে তাকে বলবো আমরা ডেরিভেশন। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে ব্যাক ফরমেশন। ব্যাক ফরমেশনটা কি দেখো, বলছে কোনো অর্ড থেকে প্রিফিক্স বা সাফিক্সকে বাদ দিয়ে নতুন অর্ড। ওই যে ধরো ফ্রেন্ডশিপ আছে, ফ্রেন্ডশিপ থেকে শিপটাকে বাদ দিলাম, ফ্রেন্ড হয়ে গেল, এটা একটা নতুন অর্ড। যেমন দেখো ডোনেশন, ডোনেশন থেকে কি করলাম ডোনেট করে দিলাম, এটাও একটা অর্ড তৈরি হয়ে গেল। অর্থাৎ ব্যাক ফরমেশন অর্থাৎ পুনরায় ফিরে যাওয়া, এটাকে বলছে। অর্থাৎ মেন অর্ডে ফিরে যাওয়া, এটাকে বলছে কি ব্যাক ফরমেশন। এইভাবে বাকিগুলোকে বিশ্লেষণ করে দেবো তোমরা যদি চাও। এগুলো তেমনটা আসে না এক্সামে, তোমরা যদি চাও জানার জন্য তাহলে নেক্সট ক্লাসে বলে দেবো। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হু ফেভার লার্নিং ক্যান রিকল হোয়াট দে হিয়ার, প্রিফার ওরাল ইনস্ট্রাকশন অ্যান্ড লার্ন বাই লিসেনিং অ্যান্ড স্পিকিং। এখানে কি বলছে, ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট মানে ভাষা শিক্ষার্থীরা, হু ফেভার যারা, ফেভার মানে কি পছন্দ করে, ড্যাশ লার্নিং কোন লার্নিং পছন্দ করে, ক্যান রিকল তারা মনে করে, হোয়াট দে হিয়ার তারা যা শোনে, যা মানে শুনতে পেয়েছে সেগুলো তারা মনে করে, এবং কি করছে প্রিফার ওরাল ইনস্ট্রাকশন তারা মৌখিক ইনস্ট্রাকশনকে পছন্দ করে, মৌখিক কথোপকথন পছন্দ করে, অ্যান্ড লার্ন বাই লিসেনিং এবং স্পিকিং তারা বলা এবং শোনার মাধ্যমে শেখে। এটাকে আমরা কি বলবো, ভিজুয়াল, অডিটরি, কাইনেস্থেটিক এবং স্পেটিয়াল। বুঝতে পারছো, হিয়ারিং রয়েছে, স্পিকিং রয়েছে, তার মানে আমাদের আনসার হয়ে যাবে কি অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হবে অডিটরি। একদম সহজ না প্রশ্নগুলো, একদম প্রশ্নের মধ্যে আনসার লুকিয়ে রয়েছে, কারণ এখানে হিয়ার রয়েছে, ওরাল রয়েছে, তার মানে বুঝতে পারছি আমরা এটা হবে অডিটরির মধ্যে। ক্লিয়ার? অপশন নাম্বার বি। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন আনসার করে ফেলো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর BICS? BICS এর ফুল ফর্ম কি দেখে নাও। BICS এর ফুল ফর্ম হচ্ছে কি বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। এটা কিন্তু পরীক্ষায় আসে, ফুল ফর্ম জিজ্ঞাসা করে যে বেসিক ফুল ফর্ম কি, BICS এর ফুল ফর্ম কি, বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। অ্যান্ড CALPর ফুল ফর্ম বলো, অ্যান্ড CALPর ফুল ফর্ম বলো কগনিটিভ অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। কগনিটিভ অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এর ফুল ফর্মগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে? বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, নিচের কোনটি সঠিক BICS এর ক্ষেত্রে এবং CALPর সম্পর্কে। দেখো বলছে CALP ইজ অ্যানাদার ওয়ার্ড ফর হচ্ছে কি BICS, এটা BICS এর একটি অন্য একটা টার্ম। তারপর বলছে CALP ইজ ডিফারেন্ট ফ্রম BICS, CALP BICS এর থেকে আলাদা। তারপরে বলছে CALP ইজ নট রিলেটেড টু BICS, এটির সঙ্গে এটি কোনো সম্পর্ক নেই। CALP ইজ অ্যান এক্সটেনশন অফ BICS, CALP হচ্ছে একটা এক্সটেনশন পার্ট অফ দ্য BICS। BICS এর একটা এক্সটেনশন মানে ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে কাকে, CALP কে। ওকে, অপশন নাম্বার 4 হবে কারেক্ট আনসার। ডিটেলসটা একটু বুঝে নাও তাহলে কিন্তু মনে থেকে যাবে। ঠিক আছে, BICS কি আর CALP কি বুঝে নাও তাহলে দেখবে একদম মনে থেকে যাবে। দেখো তাহলে আমরা নোট আকারে দেখে নিই প্রত্যেকটা জিনিস কি বলছে। BICS যেটাকে বলছি সোশ্যাল ল্যাঙ্গুয়েজ বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল, অর্থাৎ একটা শিশু জন্মগ্রহণ করার পরে দেখবে সে কিন্তু তার পরিবেশের সঙ্গে বাবা মা ভাই বোন তার নিজের বন্ধু বান্ধবীদের সঙ্গে যে কথা বলে, সে খেলার মাঠে যেভাবে কথা বলে সেটাকে বলছে কি সোশ্যাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সামাজিক ল্যাঙ্গুয়েজ। সমাজে নিজের আচার আচরণ নিজের মনের ভাব প্রকাশ করার জন্য এই কমিউনিকেশনটাকে কি বলছে BICS, সোশ্যাল ল্যাঙ্গুয়েজ বেসিক ইন্টারপার্সোনাল। বোঝা গেল? তারপর দেখো কি বলছে, দেখো এখানে পুরো জিনিসটা লেখা আছে। বলছে কি যে রেফার্স টু দ্য লিঙ্গুইস্টিক স্কিল নিডেড এভরিডে, মানে আমাদের দৈনন্দিন জীবনে এটা ব্যবহার করা হয়। সোশ্যাল ফেস টু ফেস ইন্টারাকশান, কারোর সঙ্গে আমি কথা বলছি সেখানে ব্যবহার করা হয়। ফর ইনস্ট্যান্স দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ ইন দ্য প্লেগ্রাউন্ড, তাহলে এখানে কি জানলাম BICSটাকে কি বলা হয়, প্লেগ্রাউন্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়। কি বলা হয়, প্লেগ্রাউন্ড ল্যাঙ্গুয়েজ। অন দ্য ফোন, আমরা যে টেলিফোনে কথা বলি মোবাইল ফোনে কথা বলি সেই কমিউনিকেশনটাকে কি বলা হয় BICS বলে। এছাড়াও কি বলছে অর টু ইন্টারঅ্যাক্ট সোশ্যালি উইথ আদার পিপুল, আমাদের সমাজে যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের সঙ্গে কথা বলছি সেটা হচ্ছে BICS।
ঠিক আছে, দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ ইন দ্য দিস সোশ্যাল ইন্টারাকশান ইন কনটেক্সট এমব্লেড, মানে আমাদের সমাজে বেঁচে থাকার জন্য, নিজের মনের ভাব প্রকাশ করার জন্য একজন আর একজনের সঙ্গে যে কমিউনিকেশন করছে সেটাকেই বলছে BICS। দ্যাট ইজ দ্য মিনিংফুল কিছু কি কগনিটিভিটি। তারপর দেখো কি বলছে, কগনিটিভিটি আন্ডারমেন্ডিং অ্যান্ড নন স্পেশালাইজ, ইট টেক্স দ্য লার্নার্স ফ্রম 6 মান্থ টু 2 ইয়ার্স ডেভেলপ। তাহলে একটা বাচ্চার কাছে, একটা বাচ্চা কখন নিজের কথা বলতে পারে? 6 মাস থেকে 2 বছর। 6 মাস থেকে 2 বছরের মধ্যে একটা বাচ্চা কিন্তু ছোট ছোট আকারে কিন্তু কথা বলতে পারে। তাহলে BICS ডেভেলপ হয় কখন? 6 মাস থেকে 2 বছরের মধ্যে। তাহলে এটা একটা প্রাথমিক ধাপ, তাই না? এটা একটা প্রাথমিক ধাপ। এবার আমরা জানবো CALP, যেটাকে বলছে অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ কগনিটিভ অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এটা ভালো করে পড়ো। তার মানে কি, আমাদের বিদ্যালয়ে, আমাদের ক্লাসরুমে যে কমিউনিকেশনটা করি সেটা হচ্ছে অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ বা CALP। এটা তো অ্যাডভান্স, এটা তো এক্সটেনশন মানে কি অ্যাডভান্স। আগে যেটা পড়লাম BICS ওটা তো বেসিক, আর CALPটা কি? এটা অ্যাডভান্স, কারণ এটা সমাজের সঙ্গে কথা বলা। দেখো, আমি তোমার সঙ্গে যেভাবে কথা বলবো সেইভাবে কিন্তু আমি পরীক্ষার খাতায় কিন্তু লিখি না, পরীক্ষার খাতার ল্যাঙ্গুয়েজটা কিন্তু অ্যাডভান্স হয়। তাহলে বুঝতে পারছি CALPটা কি? এক্সটেনশন পার্ট অফ দ্য BICS, তাই না? অপশান নাম্বার 4 কারেক্ট আনসার আমরা পেলাম। এবার এটার সম্পর্কে আমরা একটু ডিটেলসে পড়ে নিই, দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে দেখো, ফোকাস অন দ্য প্রফিসিয়েন্সি ইন দ্য অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ অথবা ল্যাঙ্গুয়েজ ইউজ ইন দ্য ক্লাসরুম ইন দ্য ভেরিয়াস কন্টেন্ট এরিয়া। তাহলে এটা কিন্তু আমাদের প্রফেশনাল লাইফ, অফিস, ক্লাসরুম এগুলোতে আমরা ব্যবহার করি। অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ ইজ ক্যারেক্টারাইজড বাই বিং অ্যাবস্ট্রাক্ট, কনটেক্সট, তারপর হচ্ছে কি রিডিউস অ্যান্ড স্পেশালাইজ। এগুলো কিন্তু স্পেশাল, ঠিক আছে? এটা বলছে কি এটা একটা স্পেশাল, আর আগে যেটা আমরা পড়লাম সেটা কিন্তু নন স্পেশালাইজড পড়েছি আমরা। In addition to হচ্ছে কি acquiring the language, learners need to develop skills such as comparing, classifying, synthesizing, evaluating and interpreting when developing academic competence। যখন আমাদের মধ্যে শিক্ষাগত দক্ষতা বাড়বে তখন একটা শিক্ষার্থী কী করতে পারবে? যে কোনো জিনিসকে ক্লাসিফাই করতে পারবে, মানে প্রকারভেদ করতে পারবে, তুলনা করতে পারবে, সংশ্লেষণ করতে পারবে, মূল্যায়ন করতে পারবে, অনুমান করতে পারবে। কিসের মাধ্যমে? এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, অর্থাৎ CALPর মাধ্যমে। ক্লিয়ার? চলো তারপরে কি বলছে দেখো, তারপরে এখানে বলছে যে ইট টেক লার্নার্স অ্যাটলিস্ট 5 ইয়ার্স। এটা শিক্ষার্থীদের মধ্যে ডেভেলপ হতে সময় লাগে 5 বছর, কারণ আমরা প্রত্যেকে জানি 5 বছর বয়সে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যায়, তখন থেকেই তার মধ্যে এই দক্ষতাটা বাড়তে শুরু করে, অর্থাৎ এটা কিন্তু ডেভেলপ হতে মিনিমাম 5 বছর সময় লাগে। ক্লিয়ার? চলো এবার আর একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য টার্ম BICS এবং CALP ওয়ার ইন্ট্রোডিউস বাই হচ্ছে কি কুমিনস। এই যে ভাষাবিদের নামটা তোমরা দেখে নাও, কুমিনস নামটা রয়েছে কি কুমিনস। এই কুমিনসের নামটা মাথায় রাখবে, জন কুমিনস, নামটা কি জন কুমিনস। তিনি কিন্তু BICS এবং CALP এই নাম দুটি কয়েন করেছিলেন, বা এই নাম দুটি তিনি বলেছেন। পরীক্ষায় এই প্রশ্নটাও আসে। চলো নেক্সট দেখো, নেক্সট 5 নম্বর কোশ্চেন বলছে সাইলেন্ট পিরিয়ড অফ ক্রিটিক্যাল ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং দিস স্টেটমেন্ট ইজ। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে সাইলেন্ট পিরিয়ড বলতে কি বোঝায়? মানে দ্য সাইলেন্ট পিরিয়ড ইজ ক্রিটিক্যাল, খুবই গুরুত্বপূর্ণ। ভাষা শিক্ষার ক্ষেত্রে সাইলেন্ট পিরিয়ড খুবই গুরুত্বপূর্ণ। কথাটি সত্য, পার্শিয়ালি ট্রু, ফলস, কিছু কি ফ্যাকচুয়ালি ইনকারেক্ট। তাহলে এটা কি হবে আমাদের আনসার? একদম কারেক্ট। তাহলে এটা সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ কারেক্ট। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই সাইলেন্ট পিরিয়ড খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা জেনে নিব সাইলেন্ট পিরিয়ড বলতে কি বোঝায়। দেখো, দিস ইজ অলসো কল দ্য সাইলেন্ট পিরিয়ড, এটাকে সাইলেন্ট পিরিয়ড বলা হয় হোয়েন যখন দ্য স্টুডেন্ট টেক্স এ নিউ ল্যাঙ্গুয়েজ বাট ডাজ নট স্পিক ইট। দিস পিরিয়ড অফেন লাস্ট 6 উইক অর লঙ্গার ডিপেন্ডিং অন দ্য ইন্ডিভিজুয়াল। জিনিসটা বুঝে নাও কি সাইলেন্ট পিরিয়ড বলতে কি বোঝায়। ধরো আমি একটা নতুন ভাষা শিখতে লেগেছি, ধরো আমি বাংলা ভাষা জানি, আমি ধরো চাইনিজ ভাষা শিখতে চাই। আমি যখন চাইনিজ ভাষা শিখবো তখন কিন্তু আমি শিখছি, ভালো করে বোঝো, আমি একটা স্যারের কাছে গিয়ে চাইনিজ ভাষা শিখছি, তখন কিন্তু আমি শিখছি, আমি কিন্তু বলতে পারবো না, শুধু আমি শিখছি, মানে স্যার কি বলছে আমি শুনছি, আমি পড়ার চেষ্টা করছি, কিন্তু আমি যখন বলতে পারবো না, কোনো একটা নতুন ল্যাঙ্গুয়েজ যখন আমি শিখবো কিন্তু বলতে পারবো না, তখন সেটাকে বলছে সাইলেন্ট পিরিয়ড। সাইলেন্ট মানে কি নীরব, আমি বলতে পারবো না, নতুন ভাষাটা আমি শিখছি কিন্তু আমি বলতে পারবো না, এটাকেই বলছে সাইলেন্ট পিরিয়ড। ওকে, এটা একটা ভাষা শিক্ষার প্রাথমিক ধাপ। চলো
নেক্সট কোশ্চেন দেখো বলছে, নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে গুরজিৎ ওয়ান্টস টু টিচ হার স্টুডেন্ট সোশ্যাল স্কিল। তো গুরজিৎ একজন স্যার, সে চায় কি তার ছাত্রছাত্রীর মধ্যে সোশ্যাল স্কিলকে ডেভেলপ করতে অ্যান্ড সোশ্যাল ল্যাঙ্গুয়েজ এবং সামাজিক ভাষা। হুইচ স্ট্র্যাটেজি শুড বি বেস্ট, কোন স্ট্র্যাটেজিটা সব থেকে বেস্ট হবে? ড্রামা, প্লে, রোল প্লে এবং ডিবেট। সব থেকে সঠিক আনসার কী হবে? রোল প্লে। একটা কথা মাথায় রাখবে, রোল প্লে কথার অর্থ হচ্ছে ভূমিকাতে অংশগ্রহণ করা, ঠিক আছে, নিজে ডাইরেক্টলি পার্টিসিপেট করা, সেটাকে বলছে রোল প্লে করা। তাহলে যখন আমি রোল প্লে করব তখন আমি কিন্তু সব থেকে ভালোভাবে শিখতে পারবো। অপশান নাম্বার 3 হবে কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশান 3। তাহলে রোল প্লে যদি কোনো অপশানে থাকে সেটাই তোমরা আনসার করবে। রোল প্লে মানে কি? স্টুডেন্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে সেখানে, তো অপশান নাম্বার 3 হবে কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলে আসো। দ্য কনসেপ্ট অফ BICS কি বলছে? দ্য কনসেপ্ট অফ BICS বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল ইজ গিভেন বাই। এর আগে আনসারটা বলে দিয়েছি, বলো প্রত্যেকে বলো। এই আনসারটা কি হবে? স্ট্যাফেন ক্র্যাসন, ভাইগরস্কি স্কিনার এবং হচ্ছে কি জেম কোমিন্স। কী হবে আনসার? অপশান নাম্বার 4। অপশান নাম্বার 4 হবে কারেক্ট আনসার, জেম কোমিন্স। ক্লিয়ার? অপশান নাম্বার 4। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেন বলছে সাধনা ইজ ক্যালকুলেটিং দ্য ডিফিকাল্টি লেভেল অফ দ্য টেস্ট কোশ্চেন। তো সাধনা কি করলো? তার পরীক্ষার প্রশ্ন যে কতটা ডিফিকাল্টি হয়েছে সেটা কিন্তু দেখলো। ইন ওয়ান অফ আর কোশ্চেন সি নোটিস দ্য ডিফিকাল্টি লেভেল হ্যাজ এ ভ্যালু অফ 90। সে দেখলো তার পরীক্ষার কোশ্চেনগুলো প্রচুর ডিফিকাল্টি হচ্ছে, অর্থাৎ 90% ডিফিকাল্ট কোশ্চেন। হোয়াট শুড সাধনা ডু টু দ্য আইটেম। তো সাধনা তখন কি করবে? ভালো করে বোঝো, সাধনা তখন কি করবে? অপশানগুলো ভালো করে দেখো কি বলছে। দ্য আইটেম শুড দ্য কিপড ইন দ্য টেস্ট, আইটেমটা রেখে দেবে। তুমি একটা কথা বলো তো, পরীক্ষার প্রশ্ন যদি সবই কঠিন হয় তাহলে মূল্যায়ন করা কি ঠিক হবে? শিক্ষার্থীরা কতটা জানতে পেরেছে কি জানা যাবে না? পরীক্ষার প্রশ্ন কি হবে? কিছুটা সহজ কিছুটা প্রশ্ন, অর্থাৎ মডারেট করতে হবে। এটা তাহলে ভুল। দিস আইটেম শুড বি ডিসকার্ড ফ্রম দ্য টেস্ট, এই আইটেমগুলোকে বাদ দিতে হবে। অপশান 3 বলছে দিস আইটেম মডারেটলি ডিফিকাল্ট ফর দ্য টেস্ট, এই প্রশ্নগুলো কী ছিল? মডারেটলি ডিফিকাল্ট ছিল। দ্য আইটেম ইজ এ গুড কোশ্চেন, এটা কিন্তু গুড কোশ্চেন না, ঠিক আছে। তাহলে কী করতে হবে? যখন 90% কোশ্চেন কঠিন হয়ে যাবে তখন কিন্তু কোশ্চেনগুলোকে বাদ দিতে হবে। ওকে, অপশান নাম্বার 2। অপশান নাম্বার 2 হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে আফটার টেলিং হার স্টুডেন্ট এ স্টোরি। তো একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে একটা গল্প বলেছে। রয়েস গিভ দেম ফ্ল্যাশ কার্ড, তারপরে তাদেরকে কী করা হয়েছে? ফ্ল্যাশ কার্ড দেওয়া হয়েছে, বিভিন্ন কার্ড প্রদান করা হয়েছে। সি ওয়ান্টস দেম টু অ্যারেঞ্জ দ্য ফ্ল্যাশ কার্ড ইন দ্য সিকোয়েন্স অফ দ্য স্টোরি, হোয়াট স্কিল সি টেস্টিং। তো এখানে শিক্ষার্থীদের কোন স্কিল তিনি টেস্ট করতে চাইছেন? তো আমি তোমাদের ধরো একটা গল্প পড়ালাম, গল্প পড়ানোর পরে আমি তোমাদেরকে কিছু ফ্ল্যাশ কার্ড দিয়েছি, সেখানে কিছু গল্প লাইন আছে, তো আমি বললাম এটা কিন্তু পরপর তোমরা সাজাও। তো আমি তোমাদের কোন দক্ষতাটা যাচাই করতে চাইছি? রিডিং, লিসেনিং, স্পিকিং এবং ভিজুয়ালাইজেশন। কী হবে আনসার? অপশান নাম্বার কী হবে? লিসেনিং। অপশান নাম্বার 2 লিসেনিং। কেন? দেখো আমি গল্প বলেছি, তোমরা যে ঠিকমতো গল্পটা শুনেছো কি না সেটা জানবো কিভাবে? যে তোমরা ফ্ল্যাশ কার্ড ঠিকঠাক করে সাজাতে পারছো কি না। তাহলে তোমরা যদি ঠিকঠাক করে সাজাতে পারো তার মানে কি তোমরা ঠিকঠাক করে আমার গল্পটা শুনেছো, তাই আমি তোমাদের লিসেনিংটাকে টেস্ট করার চেষ্টা করছি। অপশান নাম্বার 2। চলো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন আনসার করো। বলছে সামিনা ইউজ এ লট অফ ভিজুয়ালাইজেশান হোয়েল রিডিং উইথ হার স্টুডেন্ট। তো সামিমা যখন তার শিক্ষার্থীদেরকে পড়াচ্ছেন তখন তিনি বিভিন্ন ভিজুয়ালাইজেশন করছেন, বিভিন্ন চোখে দেখার মাধ্যমে কোনো জিনিসকে পড়াচ্ছেন। হাউ ডাজ ভিজুয়ালাইজেশন হেল্প দ্য স্টুডেন্ট। তো শিক্ষার্থীরা এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বা চোখে দেখার মাধ্যমে কিভাবে উপকৃত হবে? অপশান এ ইট হেল্প দেম ড্র এ আইডিয়া দ্যাট দে আর থিঙ্কিং অ্যাবাউট। তারা কি করতে পারবে? তারা যেটা নিয়ে চিন্তা করছে সেটা সম্পর্কে একটা কী করতে পারবে? আইডিয়া ড্র করতে পারবে। অপশান নাম্বার 2 ইট হেল্প দেম ক্রিয়েট এ পিকচার অফ হোয়াট দে আর রিডিং সো অ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার। তো তারা যে টপিকটা পড়ছে সেই টপিকটার সম্পর্কে তারা তাদের মাইন্ডে একটা পিকচার তৈরি করতে পারবে যেটা তাদের পড়াটাকে আরও বুঝতে সাহায্য করবে। অপশান নাম্বার 3 বলছে ইট হেল্প দেম আন্ডারস্ট্যান্ড দ্য মুভি অ্যাবাউট দ্য টেক্সট বেটার। এটি কী করছে? এটি আমাদের একটা মুভিকে আন্ডারস্ট্যান্ডিং করতে আরও বেশি সাহায্য করছে। এটা তো হবেই না। অপশান নাম্বার 4 ইট হেল্প দেম প্ল্যান দেয়ার রিডিং হোমওয়ার্ক।
এটি তাদেরকে বাড়িতে হোমওয়ার্ক করতে সাহায্য করবে। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হবে কি, ইট হেল্প দেম ক্রিয়েট এ পিকচার অফ হোয়াট দে আর রিডিং। তারা যে বিষয়টা পড়ছে সেই বিষয়টা নিয়ে তারা তাদের ব্রেনে বা মাইন্ডে একটা পিকচার তৈরি করতে পারবে, যেটা তাদের পড়াটাকে আরও বেশি বুঝতে সাহায্য করবে। অপশন নাম্বার 2। চলো নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর কি বলছে, রেখা ইজ গেটিং হার স্টুডেন্ট টু আইসোলেট কি বিগিনিং, মিডিল অ্যান্ড এন্ডিং সাউন্ড, বাই ডুইং সো সি ইজ স্ট্রেংথেনিং দেয়ার। প্রশ্নটা কি বলছে একটু বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। রেখা একজন টিচার, ঠিক আছে, রেখা একজন টিচার, গেটিং হার স্টুডেন্ট টু আইসোলেট। আইসোলেট মানে কি আলাদা করা। যেমন ধরো আমি পড়লাম বিউটিফুল, বিউটিফুল, এগুলো হচ্ছে আইসোলেট করা। আইসোলেট কথার অর্থ হচ্ছে আলাদা করা, মানে ভেঙে ভেঙে পড়া, আইসোলেট করা। বলছে কি কোথায় কোথায় ভাঙলাম? প্রথমে, যেমন দেখো বিউটিফুল, বিউ প্রথমে, বিউ টি মানে মিডিলে, ফুল মানে লাস্টে, বোঝা গেল? তাহলে কি করছে, যখন কোনো শব্দ পড়ানোর সময় ভেঙে ভেঙে পড়াচ্ছে, এর মাধ্যমে কি অ্যাওয়ারনেস করতে চাইছে, যে শিক্ষিকা শিক্ষার্থীদের মধ্যে কোন সচেতনতা বাড়াতে চাইছে। ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস, ফোনোলজিক্যাল মানে ভাষাগত সচেতনতা, মরফোলজিক্যাল মানে হচ্ছে কি মিনিং, অর্থপূর্ণ সচেতনতা, তারপর হচ্ছে কি গ্রাফোলজিক্যাল লেখা সম্পর্কিত, তারপর হচ্ছে কি গ্রামার অ্যাওয়ারনেস। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? ফোনোলজিক্যাল মানে ভাষা। ধরো আমি কোনো একটা কঠিন শব্দ আমি উচ্চারণ করতে পারছি না, তখন যদি আমি সেটাকে ভেঙে ভেঙে পড়ি তাহলে কিন্তু আমার উচ্চারণটা সঠিক হবে। তাই এটা হবে আমাদের ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার এ হবে আনসার, ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস, যেহেতু আমরা এটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করছি। ক্লিয়ার? চলো 12 নম্বর কোশ্চেন দেখো, বলছে কি দেখো, ফনেমিক অ্যাওয়ারনেস, কি বলছে? ফনেমিক অ্যাওয়ারনেস ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট, বলছে কি ফনেমিক অ্যাওয়ারনেস, ফন মানে কি ফনেটিক্স, ফনেটিক্স মানে শব্দ, তার মানে হচ্ছে শব্দগত সচেতনতা। শব্দগত সচেতনতা ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট, এর মাধ্যমে কোনটি বোঝা যায়? বলছে ল্যাঙ্গুয়েজ হ্যাজ ফোনিম, ভাষা হলো একটি শব্দ। অপশান বি বলছে সাউন্ড অফ ল্যাঙ্গুয়েজ ক্যান বি আইডেন্টিফাইড, ভাষার যে শব্দ বা সাউন্ড সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি, অবশ্যই পারি। আইসোলেট, সেগুলোকে আলাদা করতে পারি। অ্যান্ড ম্যানিপুলেট, ম্যানিপুলেট মানে বাস্তবে সেটা আমরা প্রয়োগ করতে পারি। তাহলে সঠিক আনসার কী হবে বুঝতে পারছো? অপশান নাম্বার 3 বলছে সাউন্ড অফ ল্যাঙ্গুয়েজ নিড টু বি মেমোরাইজ, ভাষার যে শব্দ রয়েছে সাউন্ড রয়েছে সেটাকে মুখস্থ করতে হবে। অপশান নাম্বার 4 সাউন্ডস অফ ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি আইডেন্টিফাইড, ভাষার যে সাউন্ড সেটাকে আইডেন্টিফাই করা যায় না। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, অপশান নাম্বার বি। ঠিক আছে, অপশান নাম্বার বি হবে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে অ্যাকর্ডিং টু হচ্ছে কি কমিন্স। দেখো কমিন্স থেকে কিন্তু 3টে প্রশ্ন পেলাম 2022 সালে। অ্যাকর্ডিং টু কমিন্স সোশ্যাল ল্যাঙ্গুয়েজ ইজ অলসো নোন অ্যাজ, সোশ্যাল ল্যাঙ্গুয়েজকে কী বলা হয়? যেটাকে আমরা কি বললাম BICS বললাম না, BICS, সেটাকে আমরা কোন ল্যাঙ্গুয়েজ বলি? প্লেগ্রাউন্ড, দ্য ক্লাসরুম, দ্য ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, দ্য নিউজ রুম। তাহলে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ, প্লেগ্রাউন্ড। এর আগে আমরা পড়লাম যে সোশ্যাল ল্যাঙ্গুয়েজকে আমরা কি বলি? প্লেগ্রাউন্ড ল্যাঙ্গুয়েজ বলি। ঠিক আছে, আর CALPটাকে কি বলা হয়? এই 3টেকে বলা হয় CALP। ক্লিয়ার প্রত্যেকের? চলো 14 নম্বর কোশ্চেন ভালো করে পড়ে নাও। বলছে ইন সুধা ক্লাসরুম, সুধার ক্লাসরুমে সি ইউজ হার স্টুডেন্ট ফার্স্ট অর মেন ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্লেন দ্য গ্রামার অ্যান্ড ভোকাবুলারি অফ দ্য টেক্সট অ্যান্ড দেন হেল্প দেম ট্রান্সলেট ইট। তিনি কি করলেন? কোনো একটা বিষয় পড়ানোর সময় সেই জিনিসটাকে শিক্ষার্থীদের বোঝার সুবিধার জন্য কি করলেন? ট্রান্সলেট করলেন। ব্যাপারটা বোঝো, ট্রান্সলেট করেছে। সুধা ইজ রিয়েলিং অন দ্য মেথড টু হেল্প হার স্টুডেন্ট, সুধা এখানে কোন মেথডের ওপর নির্ভর করেছেন? এই প্রশ্ন যখন ট্রান্সলেটের কথা চলে আসছে তাহলে আনসার কী পাবো? স্ট্রাকচারাল মেথড, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ মেথড, কারণ মেথড থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। তারপরে চলে আসি গ্রামার ট্রান্সলেশন মেথড এবং ডাইরেক্ট মেথড। সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার 3 গ্রামার ট্রান্সলেশন মেথড, কারণ প্রশ্নেই আমরা পেয়ে গেছিলাম ট্রান্সলেট কথাটা, তাই আনসার হয়ে যাবে কি গ্রামার ট্রান্সলেশন মেথড। ক্লিয়ার? অপশান নাম্বার 3। চলো লাস্ট কোশ্চিন, তাহলে আমাদের 15টা প্রশ্ন হয়ে যাবে, প্রত্যেকে আনসার করো। গাইড রাইটিং, গাইড আমরা রাইটিং পড়েছি, গাইড রিডিং পড়িনি। গাইড রিডিংটা কি দেখো, যখন শিক্ষক মহাশয় তাকে গাইড করে পড়াবে, যেটা এইভাবে পড়তে হয়, এটা এইভাবে পড়তে হয়, যখন আমরা এইগুলো পড়বো, এই ওয়ার্ডগুলোকে কি ওয়ার্ডগুলোকে মাথায় রাখবো, কারণ এইগুলো পরীক্ষা আসে। এইভাবে শিক্ষক যখন কোনো শিক্ষার্থীকে গাইডভাবে পড়াবেন
সেটাই বলছে গাইড রিডিং, ঠিক আছে। তাহলে গাইড রিডিংয়ের ক্ষেত্রে কি মাথায় রাখবো, গাইড রিডিং হেল্প স্টুডেন্ট ডেভেলপ গ্রেটার কন্ট্রোল ওভার দ্য রিডিং প্রসেস থ্রু দ্য ডেভেলপমেন্ট অফ রিডিং স্ট্র্যাটেজি হুইচ অ্যাসিস্টেড ইন। তাহলে গাইড রিডিং কোনটিতে সাহায্য করে, তাহলে গাইড রিডিং শিক্ষার্থীদের পড়ার ক্ষেত্রে কোনটিতে সাহায্য করে, ডিকোডিং অ্যান্ড কনস্ট্রাক্ট মিনিং, ডিকোডিং অ্যান্ড ইনকোডিং, ডিকোডিং অ্যান্ড ভিজুয়ালাইজেশন, ডিকোডিং অ্যান্ড রিডিং। ভালো করে বোঝো। তাহলে গাইড ডিকোডিং মানে কি, ডিকোডিং কথার অর্থ হচ্ছে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ এটা যখন আমি উচ্চারণ করে পড়ছি সেটাকে বলছে ডিকোডিং। আর আমি যখন বলছি এই শব্দটা যখন আমি খাতাতে লিখবো পেন দিয়ে সেটাকে বলছে ইনকোডিং। বোঝা গেল। ডিকোডিং কথার অর্থ হচ্ছে কোনো লিখিত রূপকে পড়া, আর ইনকোডিং কথার অর্থ হচ্ছে আমার মানে মৌখিক ভাষাকে খাতায় লেখা। বোঝা গেল। তাহলে গাইড রাইটিংয়ে কী করবে, ডিকোডিং মানে লিখিত যে রূপটা রয়েছে সেটা পড়তে পারবে এবং তার কি মানে রয়েছে সেটা তারা বুঝতে পারবে। তাই সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, ডিকোডিং অ্যান্ড কনস্ট্রাক্ট মিনিং। তাহলে গাইড রাইটিংয়ে কী করতে পারবে, শিক্ষার্থীরা সঠিকভাবে জিনিসটা পড়তে পারবে এবং তার মানে কি রয়েছে সেটা বুঝতে পারবে। ওকে, তো এই ছিল আজকের আমাদের ছোট্ট একটা টপিক। 2022 সালে যে তোমাদের পরীক্ষার প্রশ্ন হয়েছিল সেটা কিন্তু পুরো আমি ডিটেলসে আলোচনা করে দিলাম। তো বাকি ক্লাসগুলো আমরা কিন্তু আমাদের পেড ব্যাচে করাচ্ছি। তো তোমরা যারা আমাদের পেড ব্যাচে আসতে চাও, আর মাত্র 2 মাস সময় রয়েছে, এই 2 মাস সময়কে যদি ভালো করে ইউটিলাইজ করতে পারো তাহলে কিন্তু তোমরা সাকসেস পেতে পারো। তো তোমরা যারা আমাদের পেড ব্যাচে আসতে চাও, মক টেস্ট দিতে পারো, নোটস যদি নিতে চাও নোটস পেয়ে যাবে, প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস এবং প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ এমসিকিউ খুবই কম দামে তোমরা নোটসগুলো পেয়ে যাবে। কারণ অল্প সময়ের মধ্যে যদি বই পড়তে চাও তাহলে কিন্তু সব কিছু কভার করতে পারবে না। তাই অল্প সময়ের মধ্যে যদি তোমরা অথেন্টিক নোটস পড়তে চাও তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করো। এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছি 9647300217, ঠিক আছে। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করো। ওকে, ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, কারণ তোমাদের উপকার মানেই আমার মোটিভেশন। তো তোমরা যতটা লাইক করবে আমি বুঝতে পারবো তোমাদের ক্লাসগুলো অনেকটা হেল্পফুল হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।